আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। নিউরাল জেম কর্তৃক আয়োজিত এইচএসসি-আইসিটির ফ্রি কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ইতিপূর্বে আমাদের আরও দুইটা চ্যাপ্টারের উপর ক্লাস সম্পন্ন হয়েছে, চ্যাপ্টার 4 HTML এবং চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমাদের এইচএসসি আইসিটি বইয়ে টোটাল 6টা চ্যাপ্টার আছে। এর মধ্যে লাস্টের 3টা চ্যাপ্টার দিকে যদি আমরা তাকাই, চ্যাপ্টার 4 HTML, চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এবং চ্যাপ্টার 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই 3টা চ্যাপ্টার হইল সফটওয়্যার রিলেটেড এবং আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো চ্যাপ্টার 3, এটা হলো ফুললি হার্ডওয়্যার রিলেটেড। হার্ডওয়্যার রিলেটেড বলতে আসলে কী বোঝায়? ধরো একটা হার্ডওয়্যার কি, আমাদের একটা মোবাইল কল্পনা করো। ওইখানে কি হয়, হার্ডওয়্যার ফিজিক্যাল যে পার্টটা আছে, মোবাইলের যে ফিজিক্যাল পার্ট, এটা হলো হার্ডওয়্যার। আর এই মোবাইলের ভিতরে যে বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করি, বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করি, তো ওইগুলোকে বলে, ওইগুলো হলো সফটওয়্যার রিলেটেড জিনিসপত্র আমাদের এইখানে। তাহলে হার্ডওয়্যার রিলেটেড বলতে আমরা আসলে কী বুঝতেছি, যে একটা ফিজিক্যাল প্রপার্টি। মোবাইলের ভিতর ফিজিক্যাল প্রপার্টি আসলে কি, এখানে তো বিভিন্ন ধরনের কেসিং বা এইগুলো থাকে। এইগুলো না আসলে আমাদের পড়ালেখার মূল বিষয়বস্তু হলো এই মোবাইলের ভিতর বিভিন্ন ধরনের প্রসেসর আছে না, তারপর ওইগুলোর ভিতর বিভিন্ন ধরনের চিপ, আইসি, এইসব জিনিস থাকে না। ওইগুলোর ভিতর বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করা থাকে, যে কী করলে কী হবে বা কীভাবে কী হচ্ছে এইগুলা। তো ওই সার্কিট কী দিয়ে ডিজাইন করা থাকে, ওই সার্কিটগুলো ডিজাইন করা থাকে গেট দিয়ে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, বিভিন্ন ধরনের গেট আছে ওই গেট দিয়ে। তো ওইগুলো আমরা পরবর্তীতে দেখব। ওই গেট রিলেটেড পড়ালেখায় এই চ্যাপ্টারে করা হয় আর কি। আর ওই গেটের আগে আমাদের একটা পার্ট আছে নাম্বার সিস্টেম। তো চলো শুরু করি। দেখো, চ্যাপ্টারের নামটা হইলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস এই পার্টটা হইলো ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা পার্ট। এখানে খুব ডিজিটাল ইলেকট্রনিক্সের একদম বেসিক পড়ানো হয়। আর এই বেসিক পড়ানোর জন্য তার আগে ডিজিটাল ইলেকট্রনিক্সে আমাদের সংখ্যা পদ্ধতির অনেক ইউজ আছে, যেমন বাইনারি নাম্বার সিস্টেম। মানে ডিজিটাল ইলেকট্রনিক্সে যা কিছু হয় সব কিছু 0 এবং 1-এর মাধ্যমে হয়। তো এর জন্য আমাদের যে নাম্বার সিস্টেমটা দরকার হয় সেটা হলো বাইনারি নাম্বার সিস্টেম। তারপর আমাদের যে মেমোরি আছে, ওই মেমোরিতে অ্যাড্রেসগুলো দেখানোর জন্য হেক্সাডেসিমাল ইউজ করা হয়। তো বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম আছে, সেগুলো আমরা দেখব। তো এই জন্য এখানে সংখ্যা পদ্ধতি এই পার্টটা আগে পড়ানো হয়, তারপর ডিজিটাল ডিভাইসে আর ওই পার্টটাতে আমরা যাই। তো এই চ্যাপ্টারটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এখান থেকে প্রতি ইয়ারে 2টা করে সৃজনশীল থাকেই, একটা এই পার্ট থেকে আরেকটা এই পার্ট থেকে, মানে ডিজিটাল ডিভাইস পার্ট থেকে। তো এই চ্যাপ্টারের উপর টোটাল 4টা ক্লাস হবে। 4টা ক্লাসের আমাদের নাম্বার সিস্টেম এই পার্ট থেকে আমাদের 2টা ক্লাস হবে, আর ডিজিটাল ডিভাইস এই পার্ট থেকে আমাদের 2টা ক্লাস হবে, 2 ক্লাসেস। আর এটা থেকে 2টা ক্লাস হবে, শুরু হবে। তো আজকে আমরা এই নাম্বার সিস্টেম এটার উপর ক্লাস করব। হ্যাঁ, তো চলো নাম্বার দেখি আমাদের কি কি পড়বো। এখানে দেখো আমাদের ক্লাস টপিকগুলো দেওয়া আছে। নাম্বার সিস্টেম আমরা কী কী পড়বো? প্রথমেই পড়বো ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কত ভাগে ভাগ করে বা কী বিস্তারিত, এগুলো পড়বো। তারপর হলো কনস্ট্রাকশন অফ ডিফারেন্ট নাম্বার সিস্টেম। এই বিভিন্ন ধরনের যে নাম্বার সিস্টেম আছে, যেমন আমরা যেটা ইউজ করি সেটা হলো ডেসিমাল নাম্বার সিস্টেম। তারপরে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো সামনে দেখব। তারপর আমরা ছোটোকালে পড়ছিলাম ট্যালি, এটাও একটা নাম্বার সিস্টেম। তারপর রোমান সংখ্যার সাথে আমরা পরিচিত আছি, এটাও একটা আমাদের নাম্বার সিস্টেম। এগুলো কীভাবে কনস্ট্রাক্ট হয়েছে সেগুলো আমরা দেখব। তারপর কনভার্সন অফ নাম্বার সিস্টেম, মানে এখানে মেইনলি আমরা ডেসিমাল, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল, এই 4টার মধ্যে একটা নাম্বার সিস্টেম থেকে একটা সংখ্যাকে কীভাবে অন্য আরেকটা নাম্বার সিস্টেমে নেওয়া যায় সেই কনভার্সনটাই আমরা এখানে দেখব। তারপর বাইনারি অ্যাডিশন, বাইনারি যে নাম্বার সিস্টেম আছে সেইখানে 2টা সংখ্যা কীভাবে যোগ করতে হয় কিংবা বিয়োগ করতে হয় সেটা দেখব। তারপর সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্ট, মানে টুস কমপ্লিমেন্টের একটা পার্ট আছে। এটা মেইনলি একটু যদি আমি বলি যে ধরো 2 - 2, এই কাজটা করা লাগবে, এই বিয়োগটা করা লাগবে, কিন্তু আমরা বিয়োগ করতে চাই না, আমরা যোগের মাধ্যমে এই কাজটা করতে চাই। তাহলে কি, এইটাকে দেখো 2 + -2, এইটার এটা সেম না? কোনোভাবে যদি আমরা এই 2কে -2 করতে পারি, তাহলে আমরা সেই -2কে জাস্ট 2 এর সাথে যোগ করলেই আমরা কাজটা হয়ে গেল। আমাদের আর বিয়োগ করার জন্য আলাদা কিছু করা লাগতেছে না, বিয়োগের জন্য আলাদা কোনো সার্কিট লাগতেছে না আর কি, মেইনলি যদি আমি বলি তাহলেই হয়ে যাচ্ছে। এই যে 2 থেকে আমাদের -2 করার এই পার্টটাই করে টুস কমপ্লিমেন্ট।
তো এইগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। তারপরে হলো প্র্যাকটিস প্রবলেম, পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস প্রবলেম, পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করব। আচ্ছা, তো চলো শুরু করি। আমরা নাম্বার সিস্টেম দিয়ে শুরু করি। দেখো, শুরুতে আমাদের বুঝতে হবে যে নাম্বার সিস্টেম বিষয়টা আসলে কি। এখানে দেখো একটা ফর্মাল সংজ্ঞা দিয়ে আছে, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ ও গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। দেখো, আমি 3 জায়গায় আন্ডারলাইন করছি, এই 3টা কথাই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের চিহ্ন বা অঙ্ক ইউজ করব এবং এর মাধ্যমে কী করব, সংখ্যা প্রকাশ করব ও গণনা করব। আচ্ছা, আমরা ছোটোকালে একটা জিনিস পড়ছিলাম না, ট্যালি। দেখো তো, একটা দাগ দিতাম, এই দাগ দ্বারা এটা দ্বারা কী বুঝাইতাম, কোনো একটা জিনিস আছে, মানে ধরো কলম, একটা কলম আছে, এখানে জাস্ট একটা কলম আছে, তার আগে যদি আমি আরেকটা দাগ দিতাম 2টা কলম আছে, তার আগে আরেকটা দাগ দিলে 3টা কলম আছে। তো দেখো তো, একটা দাগের মাধ্যমে আমি কী করতেছি, এটা একটা চিহ্ন না, এই চিহ্নের মাধ্যমে আমি কি সংখ্যা প্রকাশ করতেছি, আবার গণনাও করতেছি, 1 2 3, তারপর আরেকটা দিলে 4, তারপরে 5, তার আগে একটা দিলে 6। এই যে বিষয়টা, এটাকে বলে কি, সংখ্যা পদ্ধতি। আবার আমরা যেটা দৈনন্দিন জীবনে ইউজ করি, যেমন ধরো 12, এখানে এইটা একটা চিহ্ন বা অঙ্ক, এটা একটা অঙ্ক, আবার এটা একটা অঙ্ক, এগুলো ব্যবহার করে আমরা কি 12 নামক এই সংখ্যাটা রিপ্রেজেন্ট করতেছি। আবার আমরা কি করতেছি, 1 2 3 4 5 6 এভাবে গণনাও করতেছি। সো এই বিষয়টাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এখন আমরা দেখব যে সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন, মানে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি মেইনলি 2টা ভাগে ভাগ করা হয়, একটা হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম, আরেকটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম। বাংলায় বললে অস্থানিক সংখ্যা পদ্ধতি, বা আরেকটা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। এটা আসলে কি, দেখো এখানে একটা ফর্মাল সংজ্ঞা দেওয়া আছে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কোনো চিহ্ন বা অঙ্কের নির্দিষ্ট স্থানিক মান থাকে না, তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন রোমান, ট্যালি, হায়ারোগ্লিফিক। আমি যদি একদম সহজ বাংলা ভাষায় বলি, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলা কোন পজিশনে বসছে তার উপর এর মান নির্ভর করে না। যেমন আমরা যদি রোমান সংখ্যায় একটা সংখ্যা লিখি যে এক্স আই, এই এক্স দ্বারা কী নির্দেশ করতেছে 10, আর এই 1 দ্বারা কী নির্দেশ করতেছে, এই আই দ্বারা নির্দেশ করতেছে 1। এখন এই সংখ্যাটাকে যদি আমি আই এক্স লিখি, তাহলে এই এক্স দ্বারা এই এক্স দ্বারা এর এখনও কিন্তু 10ই নির্দেশ করতেছে, এবং এই আই দ্বারা কিন্তু এখনও 1ই নির্দেশ করতেছে। পক্ষান্তরে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেমে দেখো, সংখ্যাটাকে বলি যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কোনো চিহ্ন বা অঙ্কের নির্দিষ্ট স্থানিক মান থাকে। যদি স্থানিক মান থাকে তাহলে তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন ডেসিমাল, আমি একটা সংখ্যা উদাহরণ হিসেবে লিখি 1 2। দেখো তো, এটার ভ্যালু কত, 2 না, আর এটার ভ্যালু কত, এটার ভ্যালু কিন্তু 1 × 10, মানে 10 গুণ। এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা হলো 10। এখন এই সংখ্যাটাকে জাস্ট উল্টিয়ে দেবো, 2 1। দেখো তো, এই 1-এর মান কত হইল, এই 1-এর মান কিন্তু 1 হয়ে গেল। এই সংখ্যাটা জাস্ট আগে পজিশন এইখানে ছিল, এই জন্য এর মান ছিল 10, কিন্তু এই সংখ্যাটা যখন এইখানে বসছে এর মান হয়ে গেছে 1। আর তখন এই 2 এর মান কত হবে, 2 এর মান হবে 20। 2 এর আগের মান, 2 যখন এখানে বসছিল তখন এর মান 2 ছিল, আর 2 যখন এখানে বসছে এর মান 20 হয়ে গেছে। সো আমরা কি দেখতেছি, যে একটা অঙ্কের পজিশন ভিন্ন হলে তার মান চেঞ্জ হইতে পারে। পজিশন ভিন্ন হইলে যদি মান চেঞ্জ হয়, তাহলে ওই সংখ্যা পদ্ধতিকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। আর এইখানে দেখো, আমাদের এক্সের এইখানে যে আমাদের পজিশন, এখানে 10 ছিল, এইখানে এসেও 10 আছে। আবার এখানে আয়ের ভ্যালু, আই মানে এখানে 1 রিপ্রেজেন্ট করতেছে, এইখানে আয়ের মানও 1 রিপ্রেজেন্ট করতেছে। সো আমরা বলতে পারতেছি রোমান সংখ্যা এই জন্য একটা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর ডেসিমাল আমরা যেটা রেগুলার ইউজ করি সেটা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। একইভাবে বাইনারিও একটা স্থানিক সংখ্যা পদ্ধতি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো আমরা পরবর্তীতে দেখব। আর ট্যালিতে দেখো আমরা কী করতাম, 1 1, এটা যদি আগে যায় আর এটা যদি এখানে আসে, তাহলে কি মানের পরিবর্তন হবে, এটাও 2 রিপ্রেজেন্ট করতেছে, আবার এটা এখানে আসে, এটা এখানে আসলে ওই একই জিনিস রিপ্রেজেন্ট করবে। সো এটা হলো পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেমের ক্লাসিফিকেশন। আচ্ছা, এটা হলো নাম্বার সিস্টেমের ক্লাসিফিকেশন কিসের উপর নির্ভর করে, স্থানীয় মানের উপর ভিত্তি করে। স্থানীয় মানের উপর ভিত্তি করে স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে আমরা এই 2 ভাগে ভাগ করতে পারি। আমরা এই সম্পূর্ণ চ্যাপ্টারে এই 4টা পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে মূলত পড়ালেখা করব। এই ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই 4টা নিয়েই পড়ালেখা করব।
তো চলো শুরু করি। আমাদের এই 4টা নাম্বার সিস্টেম নিয়ে পড়ালেখা করতে গেলে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো বেস বা ভিত্তি। দেখো এখানে একটা ফর্মাল সংজ্ঞা দেওয়া আছে যে পজিশনাল কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো চিহ্নবাঙ্ক ব্যবহৃত হয় তাকে সেই সংখ্যায় তার ভিত্তি। ফর্মাল ডেফিনেশনে না যায় আমি আমার মতো করে বলতেছি। দশমিক নাম্বার সিস্টেম, যেই নাম্বার সিস্টেমটা আমরা রেগুলার প্রতিনিয়ত ইউজ করি, সেখানে আমাদের মৌলিক অঙ্ক কয়টা? 0 থেকে 9 পর্যন্ত 10টা, টোটাল 10টা অঙ্ক আছে। এই জন্য এর বেস কত? 10। এবং এর একটা উদাহরণ যদি দেখি, দেখো এখানে 7 to 5, এখানে যে কয়টা অঙ্ক আছে সেইগুলা দিয়েই একটা সংখ্যা থাকবে আর কি। এরপর যদি আমি বাইনারিতে আসি, বাইনারিতে আমাদের মৌলিক প্রতীক কয়টা? প্রতীক বা অঙ্ক কয়টা? 2টা, জাস্ট 2টা, 0 এবং 1। এই জন্য এর বেস কত? 2। এরপর আমরা যদি অক্টাল নাম্বার সিস্টেমে আসি, দেখো এখানে আমাদের মৌলিক অঙ্ক কয়টা? 8টা, 0 থেকে 7 পর্যন্ত। এই টোটাল হলো 8টা। এই জন্য এর বেস কত? 8। এরপর হেক্সাডেসিমেলে আমাদের মৌলিক অঙ্ক হলো টোটাল 16টা। 16টার মধ্যে দেখো 0 থেকে 9 পর্যন্ত আমাদের কয়টা? 10টা। 0 থেকে আমাদের 9 পর্যন্ত 10টা। এখন 10টা হইলে তো হবে না, আমাদের 16টার জন্য আরও 6টা সংখ্যা লাগবে না? এখন এরপর যদি আমি 10 লিখতাম, দেখো 10 যদি লিখতাম তাহলে কিন্তু এটা ইউনিক হইতো না। দেখো এখানে বলা আছে যে কটা ভিন্ন অঙ্ক, মানে ইউনিক নাম্বার, ডিজিট লাগবে আর কি। তো ইউনিক ডিজিট লাগবে। এখন 10 যদি লিখতাম, দেখো এইখানে 1, এই 1 কিন্তু অলরেডি এখানে আছে, এবং 0, এই 0 কিন্তু অলরেডি এখানে আছে। সো এটা ইউনিক হইল না, এই জন্য ইউনিক একটা কিছু তো লাগবে। এই জন্য আমরা কী করি? এই লেটারগুলার সাহায্য নেই। এ মানে 10 রিপ্রেজেন্ট করতেছে, বি মানে 11 রিপ্রেজেন্ট করতেছে, সি মানে 12, ডি মানে 13, ই মানে হইল 14, আর এফ মানে 15 রিপ্রেজেন্ট করতেছে। এইভাবে আমাদের টোটাল 16টা ভিন্ন অঙ্ক দিয়ে আমরা এই হেক্সাডেসিমাল নাম্বার প্রকাশ করি আর কি। এই জন্য এর বেস কত? 16। এবং এখানে যদি আমি একটা উদাহরণ দেখি, এখানে দেখো যেই ডিজিটগুলো আছে, যেই অঙ্কগুলো আছে, এই অঙ্ক দিয়েই কিন্তু এটা ক্রিয়েট হয়েছে, এই সংখ্যাটা ক্রিয়েট হয়েছে। এরপর আমরা প্রত্যেকটা নাম্বার সিস্টেমের বিস্তারিত দেখব। তো চলো শুরু করি যে দশমিক নাম্বার সিস্টেম দিয়ে শুরু করি। দশমিক নাম্বার সিস্টেম আসলে কিভাবে আমাদের গঠিত হয়? এর বেস কত? বেস হইল 10, মানে বেস 10 মানে কি? টোটাল 10টা ইউনিক নাম্বার আছে। 10টা ইউনিক নাম্বার কী কী? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো এটাকে আমি এভাবে বলতে পারি, দেখো জিরোকে যদি জিরোর সাথে যদি 1 বৃদ্ধি করি, 0 থেকে যদি 1 বৃদ্ধি করি তাহলে কত হয়? 1 হয়। 1 থেকে 1 বৃদ্ধি করলে 2 হয়, 2 থেকে 1 বৃদ্ধি করলে 3, এভাবে 4, 5, 6, 7, 7 থেকে 1 বৃদ্ধি করলে 8 হয়। এখন 8-এর পরবর্তী কী হবে? 8 থেকে 1 বৃদ্ধি করব, 9 হয়েছে। দেখো তো আমাদের টোটাল 10টা শেষ হয়েছে না? এই 10টা হলো আমাদের মৌলিক অঙ্ক। তো এর পরবর্তী সংখ্যাটা কি হবে? এই 9টা, এই 10টা দিয়ে আমরা কিন্তু কেবল 10টা সংখ্যাই রিপ্রেজেন্ট করতে পারতেছি, কিন্তু 10টা সংখ্যা দিয়ে কি আমাদের হবে না। আমাদের 100, 1000 কিংবা লক্ষ, কোটি, এই ধরনের বিলিয়ন, ট্রিলিয়ন পর্যন্ত আমাদের গণনা করতে হবে, তাহলে এই 9টা দিয়ে তো হবে না। এই জন্য এর থেকে বড় সংখ্যা আমরা তাহলে কীভাবে লিখব? তো এটা লেখার নিয়ম হইল যে 9-এর পরে যদি আমি 1 বৃদ্ধি করি তাহলে কত হয়? 10। কিন্তু 10 কি এই নাম্বার সিস্টেমের কোনো ইউনিক নাম্বার না। সো এটা কি কোনো নাম্বার আছে 10 বলে এখানে কোনো কিছু আছে? না, নাই। সো তাহলে এর পরবর্তী সংখ্যাটা কী হবে? যেহেতু নাই সেহেতু এখানে 0 দিয়ে দিতে হবে, এবং এই যে সংখ্যাটা আছে এর আগে যে সংখ্যা থাকবে তার মান 1 বাড়াই দিতে হবে। কিন্তু 9-এর আগে কোনো সংখ্যা আছে? না, নাই। কিন্তু মনে মনে কিন্তু 0 আছে। সো এই 0-র মান 1 বাড়াই দিতে হবে। সো 1 বাড়াই দিলাম, 0 থেকে 1 বাড়াইলে 1 হয়। সো এইভাবে 10 আসছে। সো 10-এর পরবর্তী সংখ্যা কী হবে? একইভাবে আমরা এই যে লাস্টের যে ডিজিটটা আছে এর মান 1 বাড়াবো। তো এর মান 1 বাড়াইলে কত হয়? 1 হয়। বাড়াইতে পারছি? হ্যাঁ, বাড়াইতে পারছি। সো এর বামের যে সংখ্যাটা আছে ও এর মতোই থাকবে। এভাবে 11 হয়েছে। এর পরবর্তী সংখ্যা যদি বলি তাহলে 1-কে 1 বাড়ানোর চেষ্টা করব। 1-কে 1 বাড়ালে কত হয়? 2 হয়। 2 কি এই সংখ্যার এই নাম্বার সিস্টেমের কোনো অঙ্ক? হ্যাঁ, 2 নাম্বার সিস্টেমের, এই ডেসিমাল নাম্বার সিস্টেমের একটা অঙ্ক। সো এখানে 2 আসবে। যেহেতু আমি বাড়াইতে পারতেছি সেহেতু এর বাম পাশের সংখ্যাকে যেভাবে আছে ওইভাবেই থাকবে।
সো এইভাবে আমাদের 13, 14, 15 এভাবে চলতে থাকে। আচ্ছা আমি এটাকে এইখানে লিখি, এইখানে লিখি 10, 11, 12, 13, 14, 15, 16, 17। দেখো তারপর এই 7কে যদি 1 বাড়াই তাহলে 8 হয়ে যাচ্ছে। সো এর বামের সংখ্যা এরকমই রয়ে গেল। তারপরে 18-এর পরে 8-এ 1 বাড়াইতে পারবো? হ্যাঁ, 1 বাড়াইলে কত হয়? 9 হয়। 9 কি এই নাম্বার সিস্টেমের কোনো একটা সংখ্যা? হ্যাঁ, 9 এখানে আছে। সো এখানে 9 দিলাম। যেহেতু 9 এই লিখতে পারছি, সো এর বাম পাশের সংখ্যা এইভাবেই থাকবে। এখন তারপরে আসো, এখানে দেখো 9 থেকে 1 বাড়াইলে কত হয়? এটাকে আমি বাড়ানোর চেষ্টা করবো। 9 থেকে 1 বাড়াইলে কত হয়? 10। কিন্তু 10 কি এই নাম্বার সিস্টেমের কোনো অঙ্ক? না, 10 বলে কিছু নাই। সো এখানে আমি কি করব? 0 দিয়ে দিব। 0 দিলে আমাদের কি করতে হবে? এর আগের যে সংখ্যা আছে তার মানে 1 বাড়াইতে হবে। সো 1-এর পরে কত হয়? 2 হয়। ঠিক একইভাবে এরপরের সংখ্যা কী হবে? এই যে এই সংখ্যারে বাড়ানোর চেষ্টা করব। 0-রে 1 বাড়াইলে কত হয়? 1 হয়। যেহেতু এটাকে বাড়াইতে পারছি, সো এর আগের সংখ্যা যেভাবে আছে ওইভাবে থাকবে। এইভাবে 1 বাড়াইলে কত হয়? 2 হয়। আর আগের সংখ্যাটা এরকমই থাকবে। এভাবে 22, 23 এভাবে হবে। আচ্ছা আমি এটাকে এই পাশে লিখি। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। দেখো এখন আমরা একটা প্যাটার্ন খেয়াল করতে পারতেছি। আচ্ছা এগুলোর আগে দেখো মনে মনে 0 আছে না? 0 দিয়ে দিই। এখানে একটা আমরা প্যাটার্ন খেয়াল করতে পারছি। দেখো তো এখানে আমাদের কি 0 আছে, এখানে 0 আছে এবং তারপর আমাদের যেই অঙ্কগুলো আছে এই সবগুলো আছে। তারপর এখানে দেখো যে 1 আছে, এখানে 0 আছে, তারপর মৌলিক অঙ্ক যেই কটা আছে সেগুলো আছে। তারপর এখানে 1 আছে, তারপর মৌলিক অঙ্কগুলো আছে। তারপর এখানে 2 আছে, মৌলিক অঙ্কগুলো আছে। দেখো 0 প্রথম আছে, এই জন্য প্রথমে 0, তারপর মৌলিক অঙ্ক সবগুলা। তারপর 1 আছে, এই জন্য 1, তারপর মৌলিক অঙ্ক সবগুলা। তারপর 2, তারপর মৌলিক অঙ্ক সবগুলা। এখন দেখে মনে হইতে পারে ভাই এগুলো তো আমি আগে থেকেই জানি, এগুলা কেন বলতেছেন? কেন বলতেছি একটু সামনে গেলে বুঝবা যে ভাই কেন বলতেছি। এখন আসো তো, যদি আমি তোমার বলি যে 1076 এর পরবর্তী সংখ্যা কত? আমাদের এই নিয়মে করে দেখি তো পারি কি না। এটার পরবর্তী সংখ্যা কি? এই ডিজিটকে আমরা কি করব? 1 বাড়ানোর চেষ্টা করব। 6-এর পরে কি হয়? 7 হয়। তো 7 যেহেতু আমি বাড়াইতে পারছি, সেহেতু আগের সংখ্যা যেই রকম আছে ওই রকমই থাকবে। 7 সংখ্যা না, আগের ডিজিটগুলো 701। আচ্ছা এটাই দিছিল, কিন্তু ধরো 1099, এটার পরবর্তী সংখ্যাটা কী হবে? দেখো 9কে আমি 1 বাড়ানোর চেষ্টা করব, 10। কিন্তু 10 তো এই নাম্বার সিস্টেমের কোনো অঙ্ক না বা ডিজিট না। সো একে 0 দিব এবং তার বাম পাশে যে সংখ্যাটা আছে তার মানে 1 বাড়ানোর চেষ্টা করব। এখানে কত আছে? 9 আছে। সো 9কে আমি বাড়ানোর চেষ্টা করব। 9কে 1 বাড়ালে কত হয়? 10। আবার আমি দেখতেছি যে 10 তো এই নাম্বার সিস্টেমের কোনো সংখ্যা না। সো আবার আমার 0 দিতে হবে। তারপর আমি কি করব? যেহেতু এখানে 0 দিলাম, সেহেতু তার আগের সংখ্যাকে আমাদের কি 1 বাড়াইতে হবে। আগে কত আছে? 1 আছে, 0 আছে। সো এই 0কে 1 বাড়াইলে কত হয়? 1। যেহেতু 1 করে ফেলছি, এর বামে যে সংখ্যাগুলো আছে সেগুলো ওইভাবেই থেকে যাবে। তারপর 1 দিয়ে দিলাম। তাহলে এই সংখ্যার পরবর্তী সংখ্যা এইটা। এটা হয়তো ডেসিমালের জন্য আমাদের লাগে না এই প্রসেসটা, কিন্তু পরবর্তী যখন বাইনারি এবং অক্টাল যখন পড়বো তখন দেখবা এগুলো খুবই কাজে দিচ্ছে। তো এটা আমি মুছে ফেলছি। ডেসিমাল নাম্বার কীভাবে গঠিত হয় এটা দেখলাম। এখন আমরা দেখব যে ডেসিমাল নাম্বার সিস্টেম এর পজিশনাল ভ্যালু। পজিশনাল ভ্যালু ধরো একটা সংখ্যা আমি নিচ্ছি 5261, এটার পজিশনাল। এটা কি? 1 মানে শুধু 1ই। 1 × 10⁻0। 10 কেন এখানে? কারণ ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হইল 10, এই জন্য 10⁻0। এখানে 0 কেন? এটা হলো এককের ঘর, এই জন্য পাওয়ার 0। তারপর এটা কি? 6 × 10⁻1। 1 কেন? এটা হলো দশকের ঘর। তারপর এটা কি? 2 × 10⁻, কত? 2। এটা হলো শতকের ঘর। দশক মানে দেখো 10⁻1 মানে 10, দশক 10 স্কোয়ার মানে 100। সো এটা হলো শতকের ঘর। তারপরে এটা কত? আমাদের 5 × 10⁻3, মানে এটা হলো হাজারের ঘর আর কি। সো আমি একটা কথা বলতে পারি যে এই সংখ্যার ওয়েট কত, মানে এই সংখ্যার পজিশনাল ভ্যালু কত?
এই সংখ্যাটাই মানে 1, এই সংখ্যার পজিশনাল ভ্যালু 1, 10 টু দ্য পাওয়ার 0 মানে হলো 1, এটা পজিশনাল ভ্যালু 1। এই সংখ্যার পজিশনাল ভ্যালু কত? এই সংখ্যার পজিশনাল ভ্যালু হলো 10, সংখ্যা না, এই স্থানের পজিশনাল ভ্যালু। এই পজিশনের পজিশনাল ভ্যালু কত? এটা। আবার এই পজিশনের ভ্যালু কত? এই পজিশনের ভ্যালু হলো 100, আর এই পজিশনের ভ্যালু হলো 1000। ঠিক আছে, এভাবে বাড়তেই থাকবে। যদি এখানে আরও সংখ্যা থাকতো তাহলে কী হইতো? 10 টু দ্য পাওয়ার 4, 5 এভাবে বাড়তে থাকতো। ঠিক আছে, 10 টু দ্য পাওয়ার n পর্যন্ত। আচ্ছা, আশা করি এইটা বুঝো। তারপর আরেকটা টপিক, এইখানে একটা টপিক না, আরও দুইটা টপিক। ধরো এখানে তো আমরা পূর্ণ সংখ্যায় দেখলাম, ভগ্নাংশ সংখ্যা হইতে পারে না, যে 1056.21, এটাকে বলে ভগ্নাংশ, আর এটাকে বলো পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা আর এটা হলো ভগ্নাংশ সংখ্যা। এটা কি? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এটা হলো ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। আর এই যে দশমিকটা, এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। এটাকে কি বলে? এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট নিয়ে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, যে র্যাডিক্স পয়েন্ট কাকে বলে? র্যাডিক্স পয়েন্ট হলো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার যে পয়েন্ট পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে পৃথক করে তাকে র্যাডিক্স পয়েন্ট বলে আর কি। এটা ছোটোখাটো একটা টপিক। তারপর আমি আরেকটা টপিক দেখাবো, যে ধরো এখন আমি দেখাবো যে MSD আর LSD। আচ্ছা, এটা আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরো তুমি তোমার এক বন্ধুর কাছে 8,888 টাকা পাও। এখন তোমার ওই বন্ধুটা তোমাকে 8,885 টাকা দিতে চাইলো, তোমাকে দিল, তুমি নিবা না? অবশ্যই নিবা। 3 টাকা মাত্র, তিন কমছে, সো তুমি তেমন তোমার একটা প্রবলেম হবে না। কিন্তু এখানে 8-এর পরিবর্তে তোমার কত দিছে? 5 দিছে। এখন দেখো, কিন্তু যদি তোমার বন্ধু তোমাকে 8,800 ধরো 58 টাকা দিল, 58 টাকা দিল, তাহলে দেখো আগে আমাদের কত? 3 কম ছিল, এখানে আরও বেশি কমে গেল না? মানে আমার একটু প্রবলেম বাড়া শুরু হলো। এখন দেখো তোমার এখানে কিন্তু 8-এর পরিবর্তে 5 দিছে, কিন্তু প্রবলেমটা একটু বৃদ্ধি পাইছে না? এর পরবর্তীতে ধরো তোমাকে 8,588 টাকা দিল, তাহলে আমার প্রবলেমটা কি একটু বাড়ছে না? এটা থেকে এইখানে প্রবলেম বাড়ছে, এইখানেও কিন্তু 8-এর পরিবর্তে 5 দিছে, কিন্তু প্রবলেম কিন্তু বাইরে গেছে। এখন দেখো তারপরে তোমার বন্ধু কী করলো? দিতে চাইলো হইলো 5,888 টাকা। 8-এর পরিবর্তে কিন্তু এখানেও 5 হয়েছে, কিন্তু এখানে আমাদের প্রবলেম বেশি হয়েছে, মানে এর সিগনিফিকেন্সটা আমার সবচাইতে বেশি, মানে এই পজিশনটার সিগনিফিকেন্স সবচাইতে বেশি। তারপরে আমাদের এইখানে সবচাইতে বেশি প্রবলেম হয়েছিল, তার থেকে আরেকটু কম প্রবলেম হয়েছিল এখানে, আর এখানে সবচাইতে এই পজিশনটাতে সবচাইতে কম সমস্যা হয়েছে আমাদের। সো এই জন্য আমরা এটাকে বলি MSB বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এটাকে বলি হলো, আচ্ছা এইটাকে আমরা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলি, সব থেকে বাম পাশে যেটা থাকে, আর সবচেয়ে ডান পাশে যেটা থাকে এটাকে বলি আমরা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। লিস্ট সব থেকে কম সিগনিফিকেন্ট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আশা করি ডেসিমাল নাম্বার সিস্টেমের কনস্ট্রাকশন বুঝছো। এরপর আমরা দেখব যে বাইনারি নাম্বার সিস্টেমের কনস্ট্রাকশন। বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত? আমাদের বেস হইল 2, মানে আমাদের টোটাল নাম্বার আছে কয়টা? টোটাল ডিজিট বা অঙ্ক আছে কয়টা? 2টা, 0 এবং 1। এখন 0 এবং 1 দিয়ে আমাদের তো হবে না, আমাদের অনেক বড় বড় সংখ্যা রিপ্রেজেন্ট করতে হবে, যেমন 10, 100, 1000, 1 লক্ষ, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, এইগুলা লাগবে। তো এটা কীভাবে হবে এই 2টা দ্বারা, সেটা আমরা দেখব। ওই ডেসিমালে আমরা কি পরবর্তী সংখ্যা বের করতে দেখছিলাম না? এখানে সেম প্রসেস। আমরা কি করব? এই 1 আছে, এর পরবর্তী সংখ্যা বের করব, তো এই 1কে 1 বাড়ানোর চেষ্টা করব। 1 বাড়াইলে কত হয়? 2 হয়। কিন্তু 2 কি এই পজিশনাল নাম্বার, মানে এই নাম্বার সিস্টেমে 2 বলে কোনো অঙ্ক আছে? নাই। সো আমাদের কী করতে হবে? এখানে 0 দিতে হবে, এবং এই যেহেতু এখানে 0 দিলাম, সেহেতু এই 1-এর আগে যে সংখ্যাটা আছে তার মান 1 বাড়াই দিতে হবে। এর আগে কত আছে? 0 আছে। সো এর মান যদি 1 বাড়াই, সেটা 1 হয়ে গেল। সো এইটা হইলো 0, এটা হইলো 1, এটা তাহলে কি ডেসিমালে 2। এখন এর পরবর্তী সংখ্যা কত? আমরা জানি 3। এখন 3 এইখানে কিভাবে হবে? এর পরবর্তী সংখ্যা কি হবে? একইভাবে এই লাস্টে যে ডিজিটটা আছে
এর মান 1 বানানোর চেষ্টা করব। এখানে কত আছে? 0 আছে, 0-র মান 1 বানানোর চেষ্টা করব। 1 বানালে কত হয়? 1। এই 1 কি এই নাম্বার সিস্টেমের কোনো অঙ্ক? হ্যাঁ, এই নাম্বার সিস্টেমে 1 একটা অঙ্ক। সো এখানে আমরা 1 লিখতে পারি। যেহেতু আমরা এখানে 1 লিখতে পারলাম, সেহেতু এর আগের সংখ্যাটা যেরকম আছে ওইভাবেই থেকে যাবে। সো 1 1। এখন এটা কত হলো? 3। আচ্ছা, এর পরবর্তী সংখ্যাটা কত হবে? এর পরবর্তী সংখ্যাটা হবে এই 1কে 1 বাড়ানোর চেষ্টা করব। 1 বাড়াইলে কত হয়? 2 হয়, কিন্তু 2 তো এখানে নাই, মানে এই নাম্বার সিস্টেমের কোনো অঙ্ক না। সো এখানে 0 দিতে হবে। 0 দিলাম, যেহেতু 0 দিছি তাহলে এই নাম্বারের আগের যে নাম্বারটা আছে তার মানে 1 বাড়াইতে হবে। তো বাড়াইলে কি হয়? এই 1কে যদি আমি 1 বাড়াই কত হয়? 2 হয়, কিন্তু আবার দেখতেছি যে 2 তো এই নাম্বার সিস্টেমের কোনো অঙ্ক না। সো আমরা কি করব? এখানে আবার 0 দিব এবং এই নাম্বারের আগের যে এই নাম্বারের আগের যে ডিজিটটা আছে তার মানে 1 বাড়াই দেবো। এর আগে কি কোনো ডিজিট আছে? নাই, কিন্তু মনে মনে 0 আছে। সো এই 0কে 1 বাড়াইলে এখানে 1। সো এটা কত হয়? 4। এভাবে আমাদের বাড়তে থাকে। দেখো এখানে আমি এর পরবর্তী সংখ্যা যদি দেখি, এখানে 0 আছে। সো 0 1 বাড়ানোর চেষ্টা করব। 1 বাড়াইলে কি আমরা বাড়াইতে পারি? হ্যাঁ, কারণ 0-র পরে 1 আসে। সো এই 1 এই নাম্বার সিস্টেমের একটা নাম্বার। সো এখানে 1 লিখতে পারলাম। যেহেতু 1 লিখে ফেলছি, সো এর আগে যা আছে ওইভাবেই থাকবে। এটা লিখলাম। তারপর দেখো এর পরবর্তী সংখ্যা, এটা হলো 5। এর পরবর্তী সংখ্যা যদি আমি করতে চাই তাহলে এই 1কে 1 বাড়ানোর চেষ্টা করব। 1কে 1 বাড়ালে 2 হয়, কিন্তু 2 তো এখানে এই নাম্বার সিস্টেমের কোনো নাম্বার না। সো এখানে 0 দিব এবং তার আগের যে ডিজিটটা আছে তার মানে 1 বাড়াই দিব। তার আগে কোন ডিজিট আছে? 0। 0-র 1 বাড়াইলে 1 বাড়াইতে পারে, 1 বাড়াইলে 1 হয়। 1 কি এই নাম্বার সিস্টেমের কোনো ডিজিট? হ্যাঁ। সো এখানে 1 লিখব। যেহেতু এখানে 1 লিখে ফেলছি অলরেডি, সেহেতু আমাদের আগে যা আছে সেগুলো ওই রকমই থেকে যাবে। 1। এটা কত? 6। এভাবে আমাদের পরবর্তী সংখ্যা হবে 1 1 1, মানে এটা 7 রিপ্রেজেন্ট করতে আছে। তারপরে দেখো এর পরবর্তী সংখ্যা যদি করতে চাই তাহলে দেখো এই 1কে 1 বাড়ানোর চেষ্টা করব। বাড়ালে কত হয়? 2, কিন্তু 2 কিন্তু এই নাম্বার সিস্টেমের কোনো নাম্বার না। সো এখানে 0 দিলাম এবং তার আগের সংখ্যা 1 বাড়াই দেব। তো আগের সংখ্যা কত? 1। এই 1কে 1 বাড়ালে কত হয়? 2, কিন্তু 2 তো এই নাম্বার সিস্টেমের কোনো নাম্বার না। সো আবার 0 দিব এবং তার আগের সংখ্যা 1 বাড়াই দেব। এখন এই 1কে 1 বাড়াইলে কত হয়? 2, কিন্তু 2 তো এই নাম্বার সিস্টেমের কোনো নাম্বার না। সো এটা আবার 0 হবে এবং তার আগের সংখ্যা 1 বাড়াই যাবে। এর আগে কত আছে? মনে মনে 0 আছে। সো এর মান 1 বেড়ে যাবে। সো এটা কত? 8 রিপ্রেজেন্ট করতেছে। সো এইভাবে আমাদের পরবর্তী সংখ্যাটা বের করতে হয়। এখন আসো এই রিলেটেড কিন্তু ম্যাথ পরীক্ষায় আসে। তোমাকে দিল যে 1 1 0 1 0 0 1, এর পরবর্তী সংখ্যাটা তুমি বের করো। এটা হলো বাইনারিতে আছে। এর পরবর্তী সংখ্যাটা কত? এর পরবর্তী সংখ্যা কত? এটা বের করতে দিল। এটা আমরা কিভাবে করবো? সেম নিয়ম। সংখ্যাটা লিখি 1 1 0 1 0 0 1। এই নাম্বারকে এই নাম্বারকে আমরা কি করবো? 1 বাড়ানোর চেষ্টা করবো। 1 বাড়ালে কত হয়? 2, কিন্তু 2 এখানে 2 আছে মানে এটা বাইনারি। সো 2 বাইনারি নাম্বার সিস্টেমের কোনো নাম্বার না। সো এখানে 0 দিব এবং তার আগে যে ডিজিট আছে তার মানে বাড়াই দিব। এই 0 আছে, এটা 1 বাড়ানোর চেষ্টা করবো। 0 কে 1 বাড়ালে কত হয়? 1। 1 কি বাইনারি নাম্বার সিস্টেমের কোনো নাম্বার? হ্যাঁ, নাম্বার। সো 1 লিখে দিলাম। যেহেতু 1 বাড়াই ফেলছি, এর আগে যা আছে হবো সেম থেকে যাবে। তাহলে 0 1 0 1 1। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি পরবর্তী সংখ্যা বের করতে তোমাদের কোনো সমস্যা হবে না, বা নাম্বার সিস্টেম কিভাবে বাইনারি নাম্বার সিস্টেম কিভাবে গঠিত হয়েছে তোমরা বুঝতে পারছো। এরপর আমি আরেকটা টপিক দেখাবো, পজিশনাল ভ্যালু। বাইনারি নাম্বার সিস্টেমে পজিশনাল ভ্যালু আছে। পজিশনাল ভ্যালু কি? ডেসিমালের মতো সেম। যে ধর একটা সংখ্যা লিখলাম 1 0 1 1 1 0। এখানে আচ্ছা, ধর এটা সংখ্যা, এটা বাইনারিতে আছে। এটার ভ্যালু কত? এটার ভ্যালু কিন্তু 1, কিন্তু এটার ভ্যালু কিন্তু 2, এটার ভ্যালু কিন্তু 1 ইনটু 2 টু দ্য পাওয়ার 1। এখানে 1 ইনটু 2 টু দ্য পাওয়ার 0। এই 2 কেন হলো? কারণ এই সংখ্যার বেস হলো, মানে বাইনারি বেস হলো 2, এইজন্য এখানে 2 হয়েছে। আর পাওয়ার 0 কেন? এটা হলো একক ঘর, আমরা বলছিলাম ওই টাইপের। আর তার আগের ঘর পাওয়ার 2, এটা 2 নাম্বার স্থানে আছে। এখন তারপরটা কি হবে? 1 ইনটু 2 টু দ্য পাওয়ার 2, এবং এই সংখ্যাটা কি হবে? 0 ইনটু 2 টু দ্য পাওয়ার 3 হবে, এবং তারপরেরটা কী হবে? 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4। এখন দেখো তো 2 টু দ্য পাওয়ার 0 মানে কত? 1। সো আমরা বলতে পারি এই সংখ্যার পজিশন, মানে এই পজিশনের ভ্যালু হলো 1। তারপরের পজিশনের ভ্যালু কত? 2 টু দ্য পাওয়ার 1। 2 টু দ্য পাওয়ার 1 মানে কত? 2। সো সেকেন্ড পজিশনাল ভ্যালু কত? 2। থার্ড পজিশন দেখো 2 স্কোয়ার মানে 4, তাহলে থার্ড পজিশনের পজিশনাল ভ্যালু 4। তারপর দেখো ফোর্থ পজিশন 2 টু দ্য পাওয়ার 3 মানে 8। ফোর্থ পজিশনের পজিশনাল ভ্যালু 8। তারপরে কত? দেখো এখানে আমাদের 2 টু দ্য পাওয়ার 4 মানে 16। এখন দেখো আমাদের এটা কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি। প্রথমটার পজিশনাল ভ্যালু 1,
তারপরেরটা 1 এর দ্বিগুণ হলো 2, তারপরেরটা 2 এর দ্বিগুণ হলো 4, 4 এর দ্বিগুণ হলো 8, 8 এর দ্বিগুণ হলো 16। এভাবে আমরা মনে রাখতে পারি। পজিশনাল ভ্যালু, বাইনারির পজিশনাল ভ্যালু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে যখন আমরা নাম্বার কনভার্সন দেখব তখন দেখব যে এইগুলা খুবই কাজে লাগতেছে। পজিশনাল ভ্যালুর থেকে কিন্তু ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা খুবই ইজিলি করা যায় আর কি, ওটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, পজিশনাল ভ্যালু আশা করি বুঝছো। এরপর আমি আরেকটা ছোট টপিক দেখাবো। এতক্ষণ আমরা যেই উদাহরণগুলো দেখলাম এগুলো সব পূর্ণ সংখ্যা ছিল। এখানে কি দশমিক সংখ্যা হতে পারে না? যেমন এখানে কি দশমিক থাকতে পারে না? যেমন 10.10.0.1, এই যে দশমিক, এটাকে বলা হয় বাইনারি বিন্দু, বাইনারি পয়েন্ট আর কি। হ্যাঁ, আর আর এখানেও কিন্তু এমএস, ওই ডেসিমালে যে এমএসবি এলএসবি পড়ছিলাম, এইখানে আমাদের এমএসবি এলএসবি টাইপের একটা কিছু আছে, এমএসবি আর এলএসবি। এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। আগে ছিল এমএসডি, মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট ছিল, আর এখানে বিট হবে। আচ্ছা, ধরো একটা বাইনারি সংখ্যা আমি লিখি। বাইনারি সংখ্যাটা হলো 101110। এই সংখ্যাতে এই যেটা আছে এটাকে এটাকে বলা হয় এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা কি এলএসবি, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। বিট কেন বলে? আগেরটাতে ডিজিট ছিল, দশমিক নাম্বার সিস্টেমে প্রত্যেকটা সংখ্যাকে ডিজিট বলে, আর এইখানে বাইনারি নাম্বার সিস্টেমে প্রত্যেকটা সংখ্যাকে বিট বলে। এই জন্য এটা হলো বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হলো আমাদের এটা হলো একটা বিট, প্রত্যেকটা একটা বিট, এটা 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 একটা বিট, এটাও একটা বিট। সো এই 1 হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, কারণ এটা সব থেকে বামে আছে। এখন এটাকে আমরা এভাবে দেখতে পারি, দেখো এটার পজিশনাল ভ্যালু কত? 16 না? সো এর ক্ষমতা সবথেকে বেশি, এটার পজিশনাল ভ্যালু কত? 1, সো এটার ভ্যালু কম, ওই হিসাবে আমরা দেখতে পারি। সো এটা আমার কি? এমএসবি, আর এটা হলো এলএসবি, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। বিট কেন? কারণ বাইনারির প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা নাম্বারকে একটা একটা বিট বলে। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা আমরা একটা এই রিলেটেড আরেকটু পড়াশোনা করি। দেখো, বিট নিয়ে একটু জানতে হবে আমাদের, যে বাইনারি সংখ্যা, এখানে একটা ফর্মাল সংখ্যা দিয়ে আছে যে বাইনারি সংখ্যা পদ্ধতির একটা অঙ্ককে বলা হয় বিট। একটু আগে যেটা বললাম যে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ক যেটা আছে 1 অথবা 0, প্রত্যেকটাকে বিট বলে। তো বিটের মান কি 0 এবং 1 হতে পারে। ডিজিটাল ডাটার ক্ষুদ্রতম একক হলো বিট। আচ্ছা, বিট আসলে এখানে যদি বলছে যে বাইনারি নাম্বার সিস্টেমের প্রত্যেকটা একটা বিট বলে, কিন্তু বিট আসলে একটা একক বা ইউনিট। এখানে দেখো ডিজিটাল ডাটার ক্ষুদ্রতম একক, বিট আসলে কি? একক। বিট আসলে একক। দেখো আমরা বিভিন্ন ধরনের একক ইউজ করি না, যেমন ভর পরিমাপ করার জন্য আমরা কেজি ইউজ করি। তারপর আমাদের দূরত্ব পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের মিটার ইউজ করি। লেন্থ পরিমাপ করার জন্য দৈর্ঘ্য পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের মিটার, সেন্টিমিটার এইসব ইউজ করি না। সো ডিজিটাল যে সিগন্যালগুলো আছে, এইরকম সিগন্যালের সাথে আশা করি তোমরা পরিচিত আছো। এই ধরনের এই সিগন্যালগুলো পরিমাপ করার জন্য আমাদের একক প্রয়োজন হয়, সেইটাই হলো বিট। আর সিগন্যালগুলো সবসময় 1 এবং 0 এই দুইটা অবস্থানে থাকতে পারে। এটা তো তোমরা শুনছো যে আমাদের ডিজিটাল যেই সব তথ্য আদান প্রদান হয় সবগুলো 0 এবং 1-এর মাধ্যমে ট্রান্সফার হয়। 0 মানে হাই লেভেল, লো লেভেল, এবং 1 মানে হলো হাই লেভেল। এই যে এখানে যে আমরাগুলো দেখতেছি যে এটা হলো হাই লেভেল, এটা লো লেভেল, এটা লো লেভেল, এটা হাই লেভেল, মানে এগুলা এক একটা 0 এবং 1 রিপ্রেজেন্ট করতেছে। সো এইগুলার এই 0, এটা কি একটা 0 না? এটা একটা বিট। আবার এটা হলো 1, এটা একটা বিট। বিট আসলে আমাদের 0 এবং 1 বিট আসলে একটা একক, যেটার মাধ্যমে আমরা ডিজিটাল সিগন্যাল পরিমাপ করি। তো দেখো আমরা লিখতে পারি না একটা এই সিগন্যালটাকে যদি আমরা লিখি 0 1 0 1 0 1, এখানে ধরো দুইটা সিগন্যাল আছে 1, আর এটা হলো 0। সো এই সংখ্যাটা যদি লিখি 0 1 0 1 0 1 1 0, এখানে এইটা একটা বিট। এরকম 1 2 3 4 5 6 7 8, এই 8টা বিট। দেখো এখানে লিখছি 8টা বিট মিলে একটা বাইট হয়। এটা কি? BYT। 8টা বিট যখন একত্র হয় তখন ওইটাকে আমরা বলি বাইট। বিট একটা অনেক ছোটো একটা একক।
সো আমরা 1,00,000 বিট না বলে আমরা যদি ছোটো একটা কিছু বলতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয় না। যেমন গ্রাম, আমরা 1000 গ্রাম না বলে 1 কেজি বলি। সো এরকম 8 বিট না বলে আমরা বলবো বাইট। বাইটও কিন্তু একটা ছোটো একক। সো এরপর আমরা কেবি ইউজ করি, মানে কেবি, এটা হলো 1024 বাইট। হ্যাঁ, তারপর আমরা এমবি ইউজ করি, এটা কেবিও একটা ছোটো একক, এমবি, এটা হলো 1024 কেবি। দেখো এই কেবি আবার কি, আমার কেবি হইল 1024 বাইট, আবার এই বাইট আবার কি 8 বিট। তাহলে বুঝতে পারছো বাইট কত ছোটো একটা একক এমবির থেকে। এটা সমান সমান কি 1024 ইন্টু 1024 ইন্টু 8 বিট। হ্যাঁ, এটা হলো বাইনারি সিস্টেমে। এটা বাইনারি সিস্টেমে দেখো কেবি সমান মানে কিলো বাইট, কিলো মানে কিন্তু এখানে 1000 ইউজ করা হয়েছে। দেখো 1024 ইউজ করা হয়েছে, 1000 ইউজ করি নাই। কিন্তু আমরা নর্মালি কিন্তু কিলো মানে 1000 বুঝি, কিন্তু এখানে দেখো 1024 কেন হয়েছে? বাইনারিতে আমরা সব কিছু 2 টু দ্য পাওয়ার 2 এর পাওয়ার সামথিং দিয়ে আমরা কাজ করি। সো 2 এর পাওয়ার যখন আমরা 10 হয়েছে তখন 1024 হয়েছে। এই জন্য আমরা কিলো মানে হইল 1024 ইউজ করি। হ্যাঁ, এটা হলো তোমার বাইনারি সিস্টেমে। সো এককগুলো আশা করি বুঝতে পারছো। এখানে আরেকটা জিনিস আছে, দেখো এইখানে আমাদের কয়টা বিট ছিল? 8টা বিট মিলে একটা বাইট হয়েছিল। এখানে যদি আমি 4টা বিট নিই, এই 4টা বিট একটা হলো নিবল, এই 4টা বিট একটা নিবল, এই 4টা বিট আরেকটা নিবল, এরকম নিবল মানে নিবলও একটা একক। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে 1 নিবল সমান কত বিট। আচ্ছা, এখন বলো তো 1 নিবল সমান কত বাইট? এটা হবে কিন্তু 0.5 বাইট, অথবা 0.5 বাইট আর কি। উল্টাও আসতে পারে যে 1 বাইট সমান কত নিবল, 1 বাইট সমান কত নিবল? 2 নিবল হবে তখন। আচ্ছা, আশা করি বিট বা এই ইউনিটগুলো সম্বন্ধে আর কি তোমরা বুঝছো। এর পরবর্তীতে পরের স্লাইডে দেখো এখানে একটা ডিজিটাল সিগন্যাল দিয়ে আছে। এটা কি ডিজিটাল সিগন্যাল? এটা একটা ডিজিটাল সিগন্যাল, এটা বলছে যে সিগন্যালের সমতুল্য বাইনারি কত। দেখো একটু আগে বলছিলাম যে ডিজিটাল সিগন্যালে দুইটা ভ্যালু আছে, দুইটা অবস্থান আছে, একটা হলো হাই লেভেল আর একটা লো লেভেল। কি হাই লেভেল আরেকটা কি লো লেভেল। এটার ভ্যালু হলো 1 আর এটার ভ্যালু হলো 0। সো দেখো এটা হলো হাই লেভেল, সো 1, এটা লো লেভেল 0, এটা হাই লেভেল 1, লো লেভেল 0, তারপরে এটা হাই লেভেল 1। এই ডট দ্বারা বোঝাচ্ছে এইখানে থেকে এই পর্যন্ত একটা সিগন্যাল, তারপর থেকে এখান থেকে এখানে আরেকটা সিগন্যাল, সো এখানে আরেকটা 1, আবার এখানে দেখো 0, এখান থেকে এই পর্যন্ত লো লেভেল, সো 0, এখানে আরেকটা 0। সো এটা সমতুল্য বাইনারি কত? 1 0 1 0 1 1 0 0। এটা হলো আমাদের এই সিগন্যালের সমতুল্য বাইনারি। আচ্ছা, তার পরবর্তীতে এরপর আমরা দেখব যে অক্টাল নাম্বার সিস্টেমের কনস্ট্রাকশনটা মানে গঠনটা কেমন, কীভাবে হলো। ঠিক একইভাবে আমরা আগের যে দুইটা দেখলাম যে বাইনারি এবং ডেসিমাল যেভাবে দেখলাম, অক্টালও ঠিক সেম। এখানে বেস কত? বেস হইল 8 মানে হলো টোটাল বেস 8, এর মানে হইল টোটাল 8টা ইউনিক নাম্বার আছে, ভিন্ন নাম্বার আছে। সেই নাম্বারগুলো কী কী? 0 1 2 3 4 5 6 7। দেখো টোটাল 8টা আমাদের ভিন্ন নাম্বার আছে। এখন এরপর এই 8টা নাম্বার দিয়ে তো হবে না, আগের মতো অনেক বড় বড় সংখ্যা আমাদের দরকার আছে। সো এর পরবর্তী সংখ্যা তাহলে কী হবে? আমি বলছিলাম যে এই লাস্টের সংখ্যাটাকে কী করব? একবার আনার চেষ্টা করব। 7কে একবার আনলে কত হয়? 8। কিন্তু 8 কি এই নাম্বার সিস্টেমের কোনো নাম্বার না, সো এটারে 0 বানিয়ে দিতে হবে এবং তার আগের সংখ্যা যেটা আছে তার মানে 1 বাড়াই দিতে হবে। তো 7-এর আগের সংখ্যাটা কত? এখানে মনে মনে 0 আছে, সো 0-এর 1 বাড়াই দিলে কত হয়? 1। এই 1টা কিন্তু এই নাম্বার সিস্টেমের একটা নাম্বার, সো 1 0। এর পরবর্তী সংখ্যাটা কী হবে? 1, 0-এর 1 বাড়াইলে কত হয়? 1। সো 1 কিন্তু এই নাম্বার সিস্টেমের একটা নাম্বার, সো 1 লিখতে পারলাম। সো 1 লিখে দিছি। যেহেতু এখানে আমি 1 বাড়াইতে পারছি সেহেতু আগে যা আছে ওই ডিজিটগুলো ওই রকমই থাকবে, সো এখানে
1 রয়ে গেল। তারপর আবারও এই পরবর্তী সংখ্যা যদি আমি বের করতে চাই তাহলে আমাদের কী হবে, এই 1কে 1 বাড়াবো, 1 বাড়ালে কত হয় 2, 2 কি এই নাম্বার সিস্টেমের একটা অঙ্ক নাম্বার? সো হ্যাঁ, কারণ এখানে 2 আছে, সো এখানে 2 লিখতে পারবো, যেহেতু 1 লিখে ফেলছি, সো আগেরগুলো এরকমই থাকবে। একইভাবে এখানে 13 হবে, 14 হবে, 15 হবে, তারপর 16 হবে, তারপর 17 হবে। এখন এসে একটা সমস্যা দেখো, আচ্ছা এটা আমি একটু এইদিকে লিখি, 16, 17। এখন দেখো যে 7কে যদি আমি 1 বাড়াই তাহলে কত হবে 8, কিন্তু 8 তো এই নাম্বার সিস্টেমের কোনো নাম্বার না, সো আমি লিখতে পারবো না, এই জন্য এখানে আমার 0 দিতে হবে এবং তার আগের সংখ্যা 1 বাড়াই দিতে হবে। আগের সংখ্যা কত 1, 1 বাড়াইলে কত হয় 2। দেখো 17 থেকে 20 চলে আসে, এখানে 7 থেকে 10 চলে আসছিল, মানে 8 এবং 9 কিন্তু এখানে মিসিং। দেখো এটা হলো 7, এটা হলো কত 8 রিপ্রেজেন্ট করতেছে, এটা 9 রিপ্রেজেন্ট করতেছে, এটা 10 রিপ্রেজেন্ট করতেছে, এটা 11 রিপ্রেজেন্ট করতেছে, এটা 12 রিপ্রেজেন্ট করতেছে। দেখো ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে বাইনারি নাম্বার সিস্টেমের ডেসিমাল নাম্বার আর অক্টাল নাম্বারের মধ্যে দেখো আমাদের পার্থক্য কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমাদের কত ছিল 10 ছিল, এখানে 8 ছিল ডেসিমালে, আর এখানে কত হয়ে গেছে 10। অনেক সময় পরীক্ষা আসে যে ডেসিমালের 10 ডেসিমালের 8 বাইনারি 10 সমতুল্য প্রমাণ করো, এই টাইপের। আচ্ছা তারপরে দেখো তো এখানে আমাদের 17 পরে 20 চলে আসছে, কিন্তু এটা 12, এটা যদি আমার 13 হয়, এটা কত হবে 14, এটা 15। দেখো তার মানে ডেসিমালের 16, আমার অক্টালের 20। এরকমভাবে এরপরের সংখ্যা কী হবে, 2 1 বাড়ানোর চেষ্টা করবো, 0 1 বাড়ানোর চেষ্টা করবো, কত হয় 1 হয়। 1 কি এই নাম্বার সিস্টেমের একটা নাম্বার? হ্যাঁ নাম্বার, এই জন্য 1 লিখতে পারলাম, যেহেতু 1 লিখতে পারলাম সেহেতু তার আগের সংখ্যা ওই রকমই থাকবে। এভাবে যেতে যেতে 27 হবে। 27-এর পর সংখ্যা কী হবে, 7কে 1 বাড়াইলে 8 বাড়াইতে পারি না, সো এখানে 0 হবে এবং তার আগের সংখ্যা 1 বেড়ে যাবে 30, সো 30, তারপরে 31, 32, এভাবে চলতে চলতে 37 পর্যন্ত যাবে। এইভাবে 47 যাবে, হ্যাঁ, তারপর আমাদের 57, তারপর 67, 77। এখন আসো 77, হ্যাঁ 77-এর পর কী হবে, 87 কি হইতে পারবে? 87 কি হইতে পারবে? এই দেখো এখানে 8 চলে আসছে, সো 87 হইতে পারবে না। তাহলে 77-এর পরের সংখ্যাটা কী হবে? 77-এর পরের সংখ্যাটা কী হবে? 77-এর পর কিন্তু 80 হইতে পারবে না। 77-এর পর কি 80 হইতে পারবে? 80 হইতে পারবে না, 87 হইতে পারবে না। দেখো 77 থেকে 100-এর মধ্যে কোনো সংখ্যায় হওয়া সম্ভব না, কারণ 77 থেকে 100-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে হয় 8 অথবা 9, এই দুইটা সংখ্যা যে কোনো একটা, যে এই দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার আছে, কিন্তু আমাদের অক্টাল নাম্বার সিস্টেমে এই দুইটা নাম্বারের মধ্যে কোনোটাই নাই, সো এই কোনোটাই হবে না। তাহলে কী হবে, দেখো পরবর্তী সংখ্যা বের করার নিয়ম একটাই, সবচেয়ে ডানের ডিজিটে 1 বাড়ানোর চেষ্টা করবা। সো 7-কে যদি আমি 1 বাড়াই কত হয় 8, কিন্তু 8 তো আমাদের নাই, সো এখানে 0 দিয়ে দিলাম, এবং যেহেতু 0 দিছি তার আগের সংখ্যাকে 1 বাড়াই দিতে হবে। আগের সংখ্যা কত 7, 7-কে 1 বাড়াইলে কত হয় 8, কিন্তু 8 তো আমাদের এই নাম্বার সিস্টেমে নাই, সো এখানে আবার 0 দিয়ে দিলাম, এবং যেহেতু 0 দিছি তার আগের সংখ্যাকে আমাদের কী করতে হবে 1 বাড়াইতে হবে। এর আগে কত আছে, মনে মনে 0 ছিল, সো 0-এর 1 বাড়াইলে কত হয় 1, সো 77-এর পরে 100-এ চলে গেছে। এইভাবে চলতে থাকবে। আশা করি অক্টাল নাম্বার সিস্টেমের নাম্বারগুলো কীভাবে তৈরি হইতেছে এগুলো বুঝতে পারছো, এবং পরবর্তী সংখ্যা কত হবে এই টাইপের কোশ্চেন আসলে আশা করি পারবা। ঠিক আছে, আচ্ছা অক্টালে আরেকটা বিষয় দেখাই, যে অক্টালেও কিন্তু আমাদের দশমিক সহ হতে পারে। অক্টালে ধরো একটা নাম্বার, আচ্ছা আমি যদি বলি 2 5 7, এটা কি একটা অক্টাল সংখ্যা? হ্যাঁ এটা একটা অক্টাল সংখ্যা। যদি আমি বলি 2 5 7 8, এটা কি একটা অক্টাল সংখ্যা? না, এটা একটা অক্টাল সংখ্যা না। এটারে যদি 8 দেই অবশ্যই ঠিক আছে, কিন্তু এটারে যদি আমি 8 বলি তাহলে এটা হবে না। এখন এটা অক্টাল সংখ্যা কি দশমিক হইতে পারে না? 2 5 7 ধরো 2 3, এটাকে বলা হয় অক্টাল বিন্দু, অক্টাল পয়েন্ট। আচ্ছা এটার কি পজিশনাল ভ্যালু নাই? সবগুলোরই তো পজিশনাল ভ্যালু দেখলাম, এটার পজিশনাল ভ্যালু নাই, এটারও পজিশনাল ভ্যালু আছে সেমভাবে। আচ্ছা এখানে মনে হয় আমি আটাইতে পারবো না, হ্যাঁ আমি একটা কাজ করি, এই সবগুলো মুছে দিই, হ্যাঁ এইগুলা পজিশনাল ভ্যালু,
পজিশনাল ভ্যালু পজিশনাল ভ্যালু আমি একটা সংখ্যা লিখি, ধরো 2 5 7। এখানে 7 মানে কিন্তু 7 ইন্টু কি বেস টু দ্য পাওয়ার 0। তারপরে এখানে কি 5 আছে, 5 ইন্টু এই যে বেস টু দ্য পাওয়ার 1। আবার এটা কি 2 ইন্টু বেস কত 8 টু দ্য পাওয়ার 2। এখন দেখো তাহলে এই যে এককের ঘর যেটা আমরা জানি, এটার পজিশনাল ভ্যালু কত 8 টু দ্য পাওয়ার 0। 8 টু দ্য পাওয়ার 0 মানে হলো 1। পরের যে পজিশনটা আছে এটার পজিশনাল ভ্যালু কত 8 টু দ্য পাওয়ার 1। 8 টু দ্য পাওয়ার 1 মানে হলো 8। তারপর দেখো তারপরের যে পজিশনটা আছে এটার পজিশনাল ভ্যালু হলো কত 8 টু দ্য পাওয়ার 2। 8 টু দ্য পাওয়ার 2 মানে কত 8 8 64 64। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। দেখো যে এইটা 1, তারপর কত 8, 8-এর উপর আবার স্কোয়ার করলে হয় 64। তারপর আরেকটা যদি হয় 8 কিউব হইতো, 8 কিউব, হ্যাঁ, তারপর 8 টু দ্য পাওয়ার 4 এরকম হইতো আর কি। পজিশনাল ভ্যালু আশা করি বুঝতে পারছো। অক্টালের কনস্ট্রাকশন কীভাবে হয়েছে, তারপর পজিশনাল ভ্যালু, তারপর অক্টাল বিন্দু যেটা অক্টাল পয়েন্ট, এগুলো আশা করি বুঝছো। এরপর আমরা হেক্সাডেসিমাল দেখব আমাদের। তারপর আমি হেক্সাডেসিমালের সংখ্যা কীভাবে গঠিত হয় সেটা দেখব। এইখানে আমাদের সেমভাবে বেস কত, বেস হইল 16, মানে 16টা আমাদের কি লাগবে ইউনিক নাম্বার লাগবে। সেটা কি 0 থেকে 9 পর্যন্ত আগে লিখি, 0 1 2 3 4 5 6 7 8 9। 9-এর পর তো 10 লিখতে পারি না, 1 0 লিখতে পারি না, কারণ 1 এবং 0 এখানে অলরেডি আছে। সো এরপর আমরা কী করব, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। না 10 11 12 13 14 15, 0 থেকে 15, দ্যাট মিন্স 16টা নাম্বার আছে। সো আমাদের কি হয়, এই কয়টা তো আমাদের কি এই নাম্বার সিস্টেমের ইউনিক নাম্বার। এখন এর পরবর্তী সংখ্যাটা কি হবে, এর পরবর্তী সংখ্যা দেখো তো, এফকে এক বাড়ানোর চেষ্টা করবো। এফ মানে হলো 15, 15কে এক বাড়ালে 16 হয়, কিন্তু 16কে আমি কি রিপ্রেজেন্ট করার মতো কোনো ডিজিট আছে নাই। সো আমাদের কী করতে হবে, 0 লিখতে হবে, এবং এর আগে যে সংখ্যাটা আছে তার মানে এক বাড়াই দিতে হবে। এর আগে কত 0 আছে, এই জন্য 1। দেখো 10 এইখানে আমাদের কত পরে আসছে, 15-র পরে যে 1 0 আসছে। সো এখানে 9 এসে এটার ভ্যালু হইল 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা হলো 15, আর এইটা হইলো 16। তার মানে হেক্সাডেসিমালে যেটা হইলো 10, ডেসিমালে সেটা 16। এর পরবর্তী সংখ্যাটা কী হবে, অবশ্যই 11, তারপর হবে 12, 13, 14, 15, এভাবে যেতে যেতে আমাদের কী হবে 1 এ চলে আসবে। আচ্ছা 1 9 দিয়ে আমি আগে দেখাই। 1 9 আসবে, তারপরে কি 1 এ, 1 বি, 1 সি, 1 ডি, এভাবে চলে 1 এফ আসবে, 1 এফ আসবে। এখন 1 এফের পরবর্তী সংখ্যাটা কী হবে, দেখো 1 এফ। এর পরবর্তী সংখ্যাটা কী হবে, এফের মান এক বাড়াইতে পারে না, বাড়াইলে 16 হয়, 16 আমি রিপ্রেজেন্ট করতে পারি না, এই জন্য 0 হয়ে গেল, এবং 0 হয়েছে, এবং তার আগের মান এক বাড়াইতে হবে। 1 এক বাড়াইলে কত হয়, 2 হয়, হ্যাঁ, তাহলে 2 0 চলে আসছে। 1 এফের পরবর্তী সংখ্যা কত, 2 0। তারপরে সংখ্যা কী হবে 2 1, এরকম যাইতে যাইতে 2 এফ পর্যন্ত যাবে। 2 এফের পরবর্তী সংখ্যা কী হবে, 3 0 হবে, তারপরে 3 1, তারপরে 3 2 3 3 4, এইভাবে বাড়তে বাড়তে 3 এফ পর্যন্ত চলে আসবে। এভাবে বাড়তে থাকবে আর কি, না সংখ্যা এভাবে আমাদের গঠন হইতে পারবে। তারপর দেখো একটা সময় কিন্তু এই পাশে দেখো 1 ছিল, তারপর 2 হয়েছে, তারপর এখানে 3 আসছে, তারপরে কিন্তু কী আসবে, এফ চলে আসবে, এফ চলে আসবে। এফের পরবর্তী সংখ্যাটা কী হবে, এফের পরবর্তী সংখ্যা দেখো, এফকে একবার আইলে কত হয় 16, কিন্তু 16 রিপ্রেজেন্ট করার মতো কোনো ডিজিট আমার কাছে নাই। সো এটা 0 করে দিলাম। যেহেতু এটা 0 করেছি, তার আগের সংখ্যা এক বাড়াইতে হবে, তার আগের সংখ্যা এফকে এক বাড়াইলে কত হয় 0, এফকে এক বাড়াইলে 16 রিপ্রেজেন্ট করার মতো কোনো ডিজিট আমার কাছে নাই। সো এটা আবার 0 করে দিলাম। যেহেতু 0 করছি, তার আগের সংখ্যা এক বাড়াইতে হবে, এর আগের সংখ্যা কত 0,
এই জিরোকে একবার হলে কত হয় 1। তার মানে এফ এর পরবর্তী সংখ্যা 100। অনেক সময় কোশ্চেনে কিন্তু চলে আসে না, এটা ভুল কোশ্চেন আছে অনেক জায়গায়। এফ এর পরবর্তী সংখ্যা কত, এফ এর পরবর্তী সংখ্যা কত। আশা করি কীভাবে কনস্ট্রাকশন কীভাবে হয়েছে এটা বুঝছো। এরপরে হলো পজিশনাল ভ্যালু। পজিশনাল ভ্যালুটা সবগুলা আগের মতো। কেমন দেখো, এইখানে আমাদের ধরো একটা সংখ্যা নিলাম 1 এ ডি। এই সংখ্যার এই ডি মানে কত, ডি ইন্টু, আচ্ছা আমি ডি না লিখি, ডি মানে আমাদের কত, এই যে এখানে দেখছিলাম ডি মানে হলো 13, সো আমি 13 লিখলাম। 13 ইন্টু আমাদের এখানে কি হয়, বেজ কত 16 টু দ্য পাওয়ার 0। এটার জন্য কি হয়, এ মানে কত হয়, এ মানে হলো 10 ইন্টু এখানে হলো বেজ 16 টু দ্য পাওয়ার 1, তারপরে এখানে 1 আছে, সো এটাতে কি হয় 1 ইন্টু 16 টু দ্য পাওয়ার 2। আচ্ছা দেখো তো, তাহলে এই পজিশনাল ভ্যালু কত, 16 টু দ্য পাওয়ার 0, তার মানে হলো 1। তারপর এই পজিশনাল ভ্যালু কত, 16 টু দ্য পাওয়ার 1, 16 টু দ্য পাওয়ার 1 মানে হলো 16। তারপর এই পজিশনাল ভ্যালু কত, 16 টু দ্য পাওয়ার 2, 16 টু দ্য পাওয়ার 2 মানে হলো 256। সো এর আগে যদি আরেকটা থাকতো সেটা কত হইতো, 16 টু দ্য পাওয়ার 3, তারপর এইভাবে যাইতে 16 টু দ্য পাওয়ার n, এরকম বাড়তে থাকতো। পজিশনাল ভ্যালু কত, এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইখানেও দশমিক সংখ্যা হইতে পারে, যেমন ধরো 1b 6.2df, এই যে এটা হলো কি হেক্সাডেসিমাল পয়েন্ট। এটারে হেক্সাডেসিমাল পয়েন্ট বলে আর কি। এইগুলা ছিল আমাদের নাম্বারের কনস্ট্রাকশন। এর পরবর্তীতে এখানে কয়েকটা কোশ্চেন দিয়েছে, প্র্যাকটিস প্রবলেম দিয়েছে। দেখো এখানে বলছে যে 10110 কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা। আচ্ছা আমি তোমার অপশন দিলাম, অপশনের মধ্যে ধরো ডেসিমাল, বাইনারি, অক্টাল আর একটা হলো হেক্সাডেসিমাল, কোনটা হবে। এটা দেখা মাত্রই স্টুডেন্টরা বাইনারি দাগাই দিবে। কিন্তু দেখো তো, এখানে যদি 2 লেখা থাকতো তাহলে এটা বাইনারি হইতো, কিন্তু এখানে 2 লেখা নাই। সো এটা দেখো 1 এবং 0, এখানে শুধু 1 এবং 0ই আছে। 1 কিন্তু ডেসিমালেও আছে, 1 কিন্তু ডেসিমালের একটা কি বলে ডিজিট, আবার 0 কিন্তু ডেসিমালের একটা ডিজিট, আবার অক্টালের ডিজিট, হেক্সাডেসিমাল, সবগুলা নাম্বার সিস্টেমেই 1 আছে এবং 0 আছে। সো এটার অ্যান্সার সবগুলাই। পরবর্তীটা দেখো 408, এটা কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আচ্ছা দেখো তো 4 কি বাইনারি নাম্বার সিস্টেম আছে না, সো এটা আগেই বাদ। 4 ডেসিমালে আছে, 4 অক্টালে আছে, 4 হেক্সাডেসিমাল আছে। আচ্ছা 0 কি ডেসিমালে আছে, অক্টালে আছে, হেক্সাডেসিমালে আছে, বাইনারি তো আগেই বাদ। সো তারপরেরটাতে দেখি 8 কোন নাম্বার সিস্টেম আছে, 8 কি অক্টালে আছে, নাই, সো অক্টাল বাদ। 8 হলো ডেসিমাল আছে, সো এটা ডেসিমালও হইতে পারে, হেক্সাডেসিমালও হইতে পারে। তার পরবর্তীটা দেখো তারপরটা হলো 2D, টু কিন্তু বাইনারিতে নাই, সো এটা প্রথমে আউট। তারপরে দেখো 2 হইলো আমাদের ডেসিমালে আছে, অক্টালে আছে, হেক্সাডেসিমালে আছে, সো এই তিনটার যে কোনো একটা হইতে পারে। এখন ডিতে যদি আমি কল্পনা করি, ডি শুধুমাত্র হেক্সাডেসিমাল আছে, সো শুধুমাত্র এটা হবে, বাকি দুইটাতে নাই, সো এটা কাটা। সো আমাদের ফাইনাল আনসার হেক্সাডেসিমাল সংখ্যা হইতে পারে। আচ্ছা তারপরে দেখো কিছু প্রবলেম দিয়েছে, অক্টাল 2 ডিজিটের সর্বোচ্চ নাম্বার কত, এই যে এখন তোমার ওইটা কাজে লাগবে। আচ্ছা অক্টাল 1 ডিজিটের সর্বোচ্চ নাম্বার কত, সিঙ্গেল ডিজিটের সর্বোচ্চ নাম্বার কত, 1 2 3 4 5 6 7 পর্যন্ত, 7 একটা ডিজিট, আরেকটা ডিজিট ধরো এটা একটা ডিজিট আমার 7 চলে আসলো। কারণ এখানে যদি সর্বোচ্চ নাম্বার হইতে হয় এখানেও 7 হওয়া লাগবে না, হ্যাঁ এখানেও 7 হওয়া লাগবে, এই জন্য এটা অক্টালের সর্বোচ্চ নাম্বার হইলো 7। এখন তারপরে দেখো হেক্সাডেসিমালে 3 ডিজিটের সর্বনিম্ন নাম্বার কত, হেক্সাডেসিমালে সর্বনিম্ন নাম্বার কত, 3টা ডিজিট, ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। সর্বনিম্ন বলতে আমরা কি বুঝি, 0কে বুঝি, 0 0 0,
এখন তুমি বলতে পারো যে 000 এটা অ্যান্সার, এটা হলো অ্যান্সার না, কারণ 00 মানে আলটিমেটলি এটার ইকুইভ্যালেন্ট হলো 0, মানে এটা এক বিটের হয়ে গেল, মানে এক ডিজিটের হয়ে গেল, কিন্তু ডিজিট লাগবে কয়টা? 3টা। সো 3টা যদি আমি করতে যাই, আমার এইখানে একটা 0 বাদে অন্য যে কোনো একটা ডিজিট আনতেই হবে, মানে সর্বনিম্ন যদি আনতে চাই তাহলে 1 আনতে হবে আর কি। সো এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে হলো, এটার অ্যান্সার হবে, ধরো 3টা ডিজিট আছে, এখানে 0, এখানে 0, কিন্তু 3 ডিজিট করতে গেলে এখানে একটা সংখ্যা আনতেই হবে, সর্বনিম্ন আনতে গেলে 1 আনতে হবে। সো এইটা 3 ডিজিটের সর্বনিম্ন নাম্বার হলো এটা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি এখানে 1 শুরুতে না এনে 1 আমি আনবো, এইখানে মিডল এই পয়েন্ট আমি 1 আনবো, 0 1 0, এটাই ইকুইভ্যালেন্ট টু কত হয় দেখো তো? এটা সমান সমান কি 1 0 হয় না? মানে 2 ডিজিট হয়ে গেল, কিন্তু 2 ডিজিটে তো হবে না, এটা হলো 2 ডিজিটের সর্বনিম্ন নাম্বার, এটা হবে না। সো এই জন্য আমাদের অ্যান্সার হলো এটা। এটা হলো অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো আমাদের আচ্ছা, এখানে যদি আমি বলতাম যে হেক্সাডেসিমালে 2 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কত? হেক্সাডেসিমালে যদি সর্বোচ্চ সংখ্যা বের করতে বলতো, এখানে অক্টাল বলছে না, যদি হেক্সা বলতো তাহলে কী হতো? আচ্ছা, 2টা ডিজিট আমি লিখলাম, হেক্সাতে সিঙ্গেল ডিজিট সর্বোচ্চ কত? এফ না, যেহেতু এফ, এখানে সর্বোচ্চ কত হতে পারে? এখানেও এফ হবে না। সো এটা হলো সর্বোচ্চ নাম্বার কত? 16। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে হলো দেখো 17 এর পরবর্তী সংখ্যা কত? এইটা এতক্ষণ ধরে শুধু এইটাই পড়াইলাম। সো 17 এর পরবর্তী সংখ্যা কত? 7। এটা কি অক্টাল আছে না? সো 7-এর পরবর্তী সংখ্যা কত? 8। কিন্তু অক্টালে তো 8 বলে কিছু নাই, সো এখানে 0 দিয়ে দিব, এবং তার পরবর্তী সংখ্যা যেটা আছে তার মানে 1 বাড়াই দিব। পরবর্তী সংখ্যা 1 আছে, 1 1 বাড়াইলে কত হয়? 2 কি ডেসিমাল অক্টালে 2 বলে কোনো নাম্বার আছে? হ্যাঁ আছে, সো এখানে লিখে দিলাম। সো পরবর্তী সংখ্যা 20, 70-র পরবর্তী সংখ্যা অক্টাল নাম্বার সিস্টেমে 20। এবং তারপরের সংখ্যাটা দেখো, তারপরের প্রশ্নটা দেখো যে এই সংখ্যার পূর্ববর্তী সংখ্যা কত? 10। হেক্সাডেসিমালে 10 এর পূর্ববর্তী সংখ্যা কত? আচ্ছা দেখো তো, আমি দেখাইছিলাম না যে কত 10 কখন আসছিল? এই আমি যদি আগের পেজে দেখাই, এখানে দেখো তো 10 কখন আসছিল? 10 জাস্ট এই এফের পরেই কিন্তু আসছিল 10, মানে 16তে। আচ্ছা, আমি এখানেই দেখাই তোমাদের, দেখাও এইখানে আমাদের একটু আগে দেখালাম না যে 10 হইল হেক্সাডেসিমালের সর্বনিম্ন নাম্বার 2 ডিজিটের সর্বনিম্ন নাম্বার কত হেক্সাডেসিমালে? 10। সো এটা হলো 2 ডিজিটের, সো 2 ডিজিটের সর্বনিম্ন নাম্বার এটা। তো এর আগের সংখ্যাটা অবশ্যই সিঙ্গেল ডিজিট হবে না, এর আগের সংখ্যাটা অবশ্যই সিঙ্গেল ডিজিট হবে। সো সিঙ্গেল ডিজিট আমাদের সর্বোচ্চ নাম্বার যেটা, সেইটাই সিঙ্গেল ডিজিট সর্বোচ্চ নাম্বার কত? এফ না? এখন তুমি এফের পরবর্তী নাম্বারটা বের করে দেখো, দেখবা তো 10 আসছে। তারপর দেখো এখানে একটা ওয়ান কাইন্ড অফ থিওরি বলতে পারো দেয়া আছে যে 7 অক্টালে 7 যেটা রিপ্রেজেন্ট করে, আর ডেসিমালে 7, দুইটা সেম জিনিস, কিন্তু অক্টালে দেখো 12 আর ডেসিমালে 12 সেম না। আমি একটু আগে দেখাইলাম না অক্টালে, দেখো অক্টালে আমাদের, আচ্ছা আমি ওইখানেই দেখাই। আচ্ছা, আমাদের অক্টালে অক্টাল যদি আমি লিখি 7-এর পরে কত আসে? আচ্ছা, আমার ডেসিমালে কত হয়? 7 8 9 10 11 12, কিন্তু আমাদের অক্টালে কী হয়? 7-এর পরে কত আসে? 10 আসে না? 7-এর পরে আসে 10, তারপরে কি 11 12 13 14 এরকম আসে। সো দেখো তো এখানে আমাদের 7 ইকুইভ্যালেন্ট টু 7, কিন্তু 12 ইকুইভ্যালেন্ট কি 12? না। সো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখন সিঙ্গেল ডিজিট পর্যন্ত আমাদের নাম্বারগুলো সেম থাকে, সিঙ্গেল ডিজিট বললে ভুল হবে, 7 পর্যন্ত নাম্বার সেম থাকে ডেসিমালের সাথে, এই 6 আর 6 সমান, 5 এবং 5 সমান, এগুলো সেম থাকে। কিন্তু যখন আমরা 7-এর পরে চলে যাই, তখন ডেসিমালের অক্টালে আমাদের 10 চলে আসে, আর ডেসিমালে কিন্তু 8 থাকে। এইভাবে দেখো সেম আসবে না। এই দুইটা জিনিস কিন্তু ভিন্ন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই দুইটা নট ইকুয়াল টু, কিংবা এই দুইটা নট ইকুয়াল।
এই দুইটা নট ইকুয়াল, এই দুইটার ক্ষেত্রে সেম, এই দুইটার ক্ষেত্রেও সেম, এই দুইটার ক্ষেত্রেও সেম। আচ্ছা দেখো এই জিনিসটা খুবই ভিজুয়ালাইজভাবে এখানে দিয়ে আছে। এইখানে আমাদের 4টা নাম্বার সিস্টেমের কম্পারিজন দেখানো হয়েছে যে একটা থেকে আরেকটা কত। দেখো 0 সবগুলোতে সেম, তারপরে কি 1 সবগুলোতে সেম। এখন দেখো 2তে আইসা 2 অক্টালেও 2, হেক্সাডেসিমালেও 2, 3 এটা 3টা সেম। এখানে দেখো 7 পর্যন্ত সবগুলা সেম, বাইনারি বাদে, বাইনারি তো জাস্ট 2টা 1 এবং 0 পর্যন্ত সেম থাকবে। তো 7 7 7 এই পর্যন্ত সেম। তারপরে দেখো তারপরে থেকে আমার ডেসিমালের সাথে আমাদের অক্টালের নাম্বারের ভিন্নতা চলে আসছে। আবার এখানে দেখো 10 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত আমাদের, সরি 10 না 9, 9, 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমালের সাথে আমাদের অক্টালের মিল আছে। আর 0 থেকে 7 পর্যন্ত হইল অক্টালের মিল আছে, আর 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমালের মিল আছে। এটা হলো পারস্পরিক কম্পারিজন। এখন দেখো আমি এই পেজে মূলত যে বিষয়টা দেখাবো, যে একটা সংখ্যার ইকুইভ্যালেন্ট কত। এখানে দেখো তো আমাদের 7 আর অক্টালের 7 সেম, কিন্তু এখানে দেখো 12, অক্টালের 12-র সাথে কি মিল আছে? না, মিল নাই, যেটা একটু আগে দেখলাম। আচ্ছা তাহলে আমাদের এখানে দেখো 2 বাইনারি কত 10। এখানে দেখো লাল বক্স দিয়ে আমি দেখাইছি, এই কয়েকটা সংখ্যা আমাদের একটু মনে রাখতে হবে, এটা আমাদের পরবর্তীতে হেল্প করবে। 2-এর সমতুল্য বাইনারি কত 10, 3-এর সমতুল্য বাইনারি 11, তারপরে 4-এর 100। এভাবে এই আপাতত তুমি এই 8টা মনে রাখতে পারো 7 পর্যন্ত। আসলে এক্স্যাক্টলি আমাদের 16 পর্যন্ত লাগে, 16 বলতে 15 পর্যন্ত। 15-র ইকুইভ্যালেন্ট যে বাইনারি, এটা হইলে আমাদের অনেক কাজগুলো কনভার্সন, নাম্বার কনভার্সন একদম ইজি হয়ে যায়। এটা মনে রাখা কিন্তু খুব একটা কঠিন না। এবং পজিশন নাম্বার দিয়ে কীভাবে, পজিশনাল ভ্যালু যেটা আমরা দেখে আসলাম যে বাইনারির এটার পজিশন কত, পজিশনাল ভ্যালু হলো 1, এটার পজিশনাল ভ্যালু হলো 2, এটার পজিশনাল ভ্যালু হলো 4, এরকম পজিশনাল ভ্যালু দিয়ে কীভাবে বের করতে হয় সেটাও আমি দেখাবো সামনে। আপাতত আমি যেটা বলবো যে আপাতত এই তুমি 7টা তুমি একটু মনে রাখার ট্রাই করো, মুখস্থ না এক্স্যাক্টলি, এটা তুমি 2-3 বার করলে দেখবা অটোমেটিক মনে চলে আসে। যেমন 0 1, তারপর কি 1 0, তারপরে হলো 1 1, তারপরে হলো 1 0 0, তারপরে কি 1 0 1, তারপরে 1 1 0, তারপর 1 1 1, এইগুলা। হ্যাঁ, তো এটা আশা করি তুমি পারবা, তোমরা পারবা।